আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, এবারের বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সম্ভবত আকাশের যে বর্ষণ, রহমতের বর্ষণ, এটি বুমেরাং হয়ে পড়েছে। অনেকগুলো সমস্যা আমাদের দেশে চলমান ছিল। সেই সমস্যাগুলো অতীতে যে কোনো সময়ের চেয়ে বেড়ে গেছে। বিএনপি ক্ষমতা গ্রহণ করার সঙ্গে সঙ্গে দেশে এবং দেশের বাইরে অনেকগুলো সমস্যা মারাত্মকভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে। একই সঙ্গে যে সকল সম্ভাবনা আমাদের দেশে ছিল, সেই সম্ভাবনার দ্বারগুলো যাকে বলা হয় ক্রমশ বন্ধ হয়ে যাচ্ছে। ফলে এই সরকারের পক্ষে দেশ চালানো, পরিস্থিতি সামাল দেওয়া এবং পূর্ণ মেয়াদে, অর্থাৎ ৫ বছরের জন্য তারা যে যাকে বলা হয় ক্ষমতা নিয়েছে, এই ৫ বছর পূর্ণ মেয়াদে ক্ষমতা পরিচালনা করা বলতে গেলে একেবারে অসম্ভব হয়ে পড়েছে। যদি আওয়ামী লীগ কিচ্ছু না করে, শুধু ঘরে বসে থাকে, জামাত কিচ্ছু করবে না, শুধুমাত্র তাবলীগ করবে, নামাজ কালাম করবে, হজ করবে, উমরা করবে এবং সংসদে গিয়ে সারাদিন শুধু স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনিই সব, তার পুত্র জনাব তারেক রহমান সাহেব তিনিই সব, এবং তাকে যদি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট বা নেতা কিম জং ইলের মতো দেশের সব মানুষ সমর্থন করতে থাকে, তারপরও যে সমস্যাগুলো দেখা দিয়েছে, এর একটা সমস্যাও সমাধান হবে না। পৃথিবীতে এই মিরাকেল কখনো ঘটেনি। যেমন ধরুন, ১ নম্বরে বলছি, আমাদের যে বৈদেশিক ঋণ, এখন এই যে ঋণের পরিমাণ বলা হচ্ছে ২৩ লাখ কোটি টাকা। আবার বলছি, ২৩ লাখ কোটি টাকা। এটা আপনার মনে আছে যে ইউনূস জমানাতে যে বাণিজ্য মন্ত্রী ছিলেন বশির, তিনি এই তথ্যটা দিয়ে গেছিলেন যে শেখ হাসিনার জমানাতে এটা নাকি ২ লক্ষ কোটি টাকা ছিল, এটা ২৩ লক্ষ কোটি টাকা হয়ে গেল। কিভাবে হয়ে গেল এটা আমরা জানি না, কিন্তু ২৩ লক্ষ কোটি টাকা এখন বৈদেশিক ঋণ। এই ঋণের একটা কিস্তি দিতে হবে। এখন এটা কি বৈদেশিক ঋণ না দেশি ঋণ? আমরা তো বৈদেশিক ঋণ বলতে জানি ধরেন ১,১২,০০০, মানে $১১২ বিলিয়ন। আমাদের যখন রিজার্ভ তার প্রায় ৩ গুণ আমরা বৈদেশিক ঋণ আছি। তো সেটাকে আপনি মাল্টিপল করেন, কত লক্ষ কোটি টাকা হয়। যদি ১১২ টাকা করে ধরেন বা ১১৩ টাকা করে ডলার ধরেন, তাহলে কত আসে? যেটা সরাসরি আসলে বিদেশি ঋণ বিভিন্ন জনের কাছ থেকে নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এর বাইরে প্রায় ১২ থেকে ১৫ বা ২০ বিলিয়ন ডলার, যেটা হচ্ছে প্রাইভেট লোন। বিভিন্ন প্রাইভেট কোম্পানি তারা বিদেশের বিভিন্ন ব্যাংক থেকে ডলারের লোন নিয়েছে এবং সেগুলো পেমেন্ট করার ব্যাপারে রাষ্ট্রকে গ্যারান্টি দিতে হয়েছে। তো ওই যে আগে বললাম যে $১১৫ বিলিয়ন, যেটা সরাসরি রাষ্ট্রীয় ঋণ, তার সাথে আবার প্রাইভেট এই ঋণগুলো আছে। এর বাইরে সরকার স্থানীয় ব্যাংক থেকে, বাংলাদেশ ব্যাংক থেকে, কমার্শিয়াল ব্যাংক থেকে বন্ড ছেড়ে যে ঋণ নিয়েছে, এখন এই সব মিলিয়ে আসলে কত টাকা হয় আমরা জানি না। ওই যে মন্ত্রী বলেছেন ২৩ লক্ষ কোটি টাকা, আমরা এখন এই ২৩ লক্ষ কোটি টাকারই নাচ্ছি। এর মধ্যে বিদেশি কত, দেশি কত, এগুলোর কোনো ব্রেকডাউন আমাদের কাছে নেই। এখন এই যে ২৩ লক্ষ কোটি টাকা, এটার তো একটা পেমেন্ট শিডিউল আছে। এটা আপনি বাংলাদেশ থেকে নেন বা বিদেশ থেকে নেন, এটা আপনাকে পরিশোধ করতে হবে। যখনই আপনি পরিশোধ বন্ধ করে দিবেন বা কোনো রকম সমস্যা হবে, আপনাকে নিজেকে দেউলিয়া ঘোষণা করতে হবে, রাষ্ট্রকে দেউলিয়া ঘোষণা করতে হবে। তো সেটা যে আমাদের এশিয়াতে এটা হয়নি। ইউরোপে ধরেন গ্রিস কয়েকবার দেউলিয়া হয়েছে, স্পেন কয়েকবার হয়েছে, ইটালি হয়েছে। তো ওদের মানে বন্ধু রাষ্ট্রগুলো তাদেরকে এগিয়ে এসেছে সাহায্য করার জন্য। আমরা দেউলিয়া হয়ে গেলে কেউ আমাদেরকে একটা পয়সা দেবে না। এই সমস্যা আপনি কিভাবে সমাধান করবেন? মানে তারেক জিয়া বলেন, যা কিছু বলেন, তাকে তো এই অর্থনৈতিক বিষয়গুলো আপনি
মানে যদি ধরেন বিএনপির যারা লোকজন আছে, সবচেয়ে ভালো যে এক্সপার্ট বিএনপির মধ্যে ধরেন ২ জন লোক, আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থমন্ত্রী। গিয়ে দেখেন তো সে একটা ভালো ব্যবসা প্রতিষ্ঠান চালাতে পারছে কিনা, তার একটা যাকে বলা হয় অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে, সেটা লাভজনক কিনা। তো যে তার নিজের প্রতিষ্ঠানটাকে দায় দেনামুক্ত করতে পারেনি, সে কি করে দেশমুক্ত করবে? আচ্ছা, এরপরে ধরুন বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তিনি নিজে একটা সোয়েটার ফ্যাক্টরি চালিয়েছেন এবং সেখানে ৮৭ না ৮৮ কোটি টাকা তার খেলাফি ঋণ। তিনি কি করে বাংলাদেশ ব্যাংক চালাবেন? এরপরে সালাউদ্দিন সাহেব আছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তার কি কোনো কোম্পানি আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, বা কোনো গ্রুপ অফ কোম্পানিজ আছে যেটাকে তিনি দেখাতে পারেন যে আমি এই ২০ বছর ব্যবসা বাণিজ্য করে সরকারকে ১,০০০ কোটি টাকা দিয়েছি, নিজে লাভ করেছি, বাড়ি গাড়ি এগুলো করেছি, আই হ্যাভ দ্য এক্সপেরিয়েন্স। ইভেন প্রধানমন্ত্রী, তিনিও তো ব্যবসা শুরু করেছিলেন, ওয়ান কম্পোজিট করেছিলেন, ডান্ডি সে ডাইং করেছিলেন, তারপরে কোকো সাহেবের নামে যে কোকো লঞ্চ ১, ২, ৩, ৪ করেছেন। একটা প্রজেক্ট ভায়াবল হয়েছে, টিকে আছে, লাভজনক আছে, আপনি দেখান তো। মানে টাকা উপার্জন তো এত সোজা না। আমি যেখানে ব্যক্তিগতভাবে একটা দোকান চালাতে পারছি না, ব্যবসা বাণিজ্য চালাতে পারছি না, লাভজনক করতে পারছি না, সেখানে একটা রাষ্ট্রকে আমি কি করে মিরাকেলি এটাকে লাভবান করব? এটা কখনো হয় না। অর্থনীতির একটা ভাষা আছে, আপনাকে ব্যবসা জানতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে, আর টাকা আসবে কোত্থেকে। তা আমাদের যে খরচের যে খাতগুলো, সেই খরচের খাতগুলো যেখানে চলে আসছে যে আমাদের বাজেটের জন্য ৮ লক্ষ কোটি টাকা লাগবে, স্টাফদের বেতন, বিভিন্ন ব্যাংকের সুদ, দেশের বিদেশের ব্যাংকগুলোর সুদ এবং ঋণ পরিশোধ, এবং এই যে রাস্তাঘাট, পুল, ব্রিজ, কালভার্ট এগুলো মেরামত করা, বাৎসরিক কিছু উন্নয়ন কর্মকাণ্ড করা, যেখানে প্রায় ৩ লক্ষ কোটি টাকার এই এডিবি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান লাগে। মানে এই যে ৮ লক্ষ কোটি টাকার কথা বলি, এর মধ্যে ধরেন ২ লক্ষ কোটি টাকা বিদেশ থেকে আমরা ঋণ আনি, বা ৩ লক্ষ কোটি টাকা বিদেশ থেকে ঋণ আনি, আর বাকি ৫ লক্ষ কোটি টাকা আমরা আমাদের লোকাল যে সোর্সগুলো আছে সেই সোর্স থেকে আমরা রেভিনিউ কালেকশন করি। সেই সোর্সগুলো কি? ভ্যাট, আয়কর, অবকারী শুল্ক, কাস্টমস, ডিউটি অ্যান্ড এক্সাইজ, এরপর যে ভূমিকর, অন্যান্য যে সকল কর আছে, সব মিলিয়ে আমরা এই টাকাটা উপার্জন করি। এর মধ্যে 80% বা 90% কর আসে সেই আয়কর থেকে, কাস্টমস থেকে, ভ্যাট থেকে। তো এখানে নর্মাল যে টার্গেট, এই বাজেটের সাথে যেটা কমপ্লাই করে ৮ লক্ষ কোটি টাকার যে বাজেট আপনি করবেন, এই বাজেটের সাথে কমপ্লাই করে আপনার যে টার্গেট, সেই টার্গেটে এই বছরে টার্গেটের চাইতে মিনিমাম ১,২০,০০০ কোটি টাকা আপনার কম ইনকাম হবে, মানে জাস্ট অর্ধেক। আপনি চালাবেন কি করে? ১,২০,০০০ কোটি টাকা আপনি কোত্থেকে পাবেন? কেউ আপনাকে তো দেবে না। আর আপনি যদি এখন এই কস্ট কার্টেল করতে যান, আজকে যদি সেনাবাহিনীর সব লোকদেরকে বলেন যে তোমাদের বেতন অর্ধেক করে দেওয়া হলো, কোনো ট্রেডিং নাই, পোশাক নাই, কিচ্ছু নাই। পুলিশকে যদি বলেন যে আচ্ছা ঠিক আছে, চাকরি করলে করো, না করলে না করো, অর্ধেক বেতন আর অর্ধেক লোক ছাঁটাই করে দেন, কয় ঘন্টা টিকতে পারবেন? কি অবস্থা চলবে? এখন এই যে ঢাকা চিটাগাং হাইওয়ে আছে, আপনি যদি মেরামত না করেন, মেট্রো রেল মেরামত না করেন, যেই জিনিসগুলো রয়েছে কোনো কিছু আপনি না করেন, এডিবি যদি আপনি বাস্তবায়ন না করেন, গ্রামীণ অবকাঠামো অর্থনীতি যদি আপনার চালু না থাকে, কেউ তো আপনার দল করবে না। তো টেন্ডার নাই, টেন্ডারবাজি নাই, টিয়ার নাই, কাবিখা নাই, কোনো কিছু নেই, কেউ রাজনীতিতে আগ্রহী হবে না। ফলে আপনি দেশ চালাবেন কীভাবে বলেন? এটা সম্ভব নয়। আবার এখন দেশের যে অবস্থা, সেই করোনার পর থেকে আজ পর্যন্ত ক্রমান্বয়ে ব্যবসা কমছে, বিদেশে লোক পাঠানো কমে যাচ্ছে, একটার পর একটা শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে। নতুন সেই গত ২ বছরে ৫০ লাখ লোক বেকার হয়ে গেছে।
আর 50 লাখ নতুন শ্রমশক্তি যোগ হয়েছে, তারাও বেকার। মোট 1 কোটি নতুন বেকার, মানে যাদের চাকরি ছিল তারা চাকরি হারিয়ে ফেলেছে, আর যাদের চাকরি হওয়ার কথা তাদের কোনো চাকরি হচ্ছে না। এই 1 কোটি লোকই যে বার্ডেন ফর দ্য নেশন। এমনি আমাদের দেশে যেটা হলো 18 কোটি মানুষ, 18 কোটি মানুষের মধ্যে শ্রমিক মানে শ্রমজীবী মানুষ হায়েস্ট 6 কোটি। তো 6 কোটির মধ্যে আপনার 3 কোটি নারী, 3 কোটি পুরুষ। নারীদের একটা বিরাট অংশ, এখন 80% নারী শুধু গৃহকর্ম করে, বাইরে তারা কাজকর্ম করে না। দেশে বিদেশে নারীদের কত সংখ্যা, সব মিলিয়ে 50 লাখ নারী আছেন, আর বাকি 3 কোটি নারীর মধ্যে 2.5 কোটি নারী ঘরে বসে থাকে। এই যে পুরুষরা যে কাজগুলো করে, যে অর্থাৎ 3 কোটি পুরুষ, এই 3 কোটি পুরুষের মধ্যে বিদেশে আছে 1 কোটি, বাংলাদেশে আছে 2 কোটি। এই 2 কোটি লোক কাজ করে। এই 2 কোটি বাংলাদেশে যারা আছে তাদের মধ্যে 1 কোটি বেকার। তাহলে বুঝতে পারেন যে ইকোনমি, এগুলো আপনাকে খুব বেশি দূরে যেতে হবে না, আপনি নিজেই শুধু এই ক্যালকুলেশনটা করেন যে আপনি কিভাবে আপনার রাষ্ট্রটা চালাবেন, এবং এই 8 লক্ষ কোটি টাকা আপনি আপনার বাজেটের জন্য কোথা থেকে আনবেন, কে আপনাকে দেবে, কতদিন আপনাকে দেবে। এই বিষয়গুলো নিয়ে সরকারের মধ্যে কোনো রকম আতঙ্ক, হিসেব, খোলামেলা আলোচনা, এবং এই সকল ক্ষেত্রে যেটা জনমত গঠন করার জন্য, মানে সরকারের এই মুহূর্তে সবচেয়ে ভয়ের কারণ হলো সরকারি আমলা কামলা। তো তাদের উপর জনগণের একটা প্রেশার তৈরি করার জন্য যা দরকার সেটা সরকার শুরু করছে না, বরং সরকার বিভিন্ন বোগাস কথা বলে তারা আরও 5 লাখ লোককে সরকারি অফিসে নিয়োগ দেবে, আরও 5 লাখ। এদিকে প্রাথমিক শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সম্ভবত ইউনূস সাহেবের জামানাতে, যাদেরকে এখন পর্যন্ত নিয়োগপত্র দেওয়া হয়নি। এরা এখন এসে এই শাহবাগ ঘেরাও করে সেখানে আন্দোলন তারা করছে। তো যেখানে আপনি এক্সিস্টিং যারা আছে তাদেরকে চালাতে পারছে না, সেখানে আপনি আরও 5 লাখ লোককে নিয়োগ দিবেন। তো এগুলোকে বলা হয় অবিমৃষ্যকারী, এগুলোকে বলা হয় আর্ত প্রবঞ্চনা, এগুলোকে বলা হয় ছেলে ভোলানো গল্প। রাষ্ট্র পরিচালনা এটা আপনি 24 ঘন্টার জন্য করতে পারেন, 48 ঘন্টার জন্য করতে পারেন, কিন্তু লং রানে আপনি যদি এই কাজগুলো করতে যান তাহলে আপনি ভালো করতে পারবেন না। যেটা বলছিলাম যে চলমান সমস্যাগুলো যেটা রয়েছে এটার 90% হলো অর্থনৈতিক সমস্যা। তো অর্থনৈতিক সমস্যা, এটার কোনো শর্টকাট এখানে সমাধান নেই। কোনো নবী রাসূল দেখাতে পারবেন না যারা আকাশ থেকে এনে নিজেরা খেয়েছেন এবং জনগণকে খাইয়েছেন। কোনো গাউস কুতুব ওলি আল্লাহ দেখাতে পারবেন না যিনি কাজ না করে এই কাজ মানে চালাচ্ছেন। কোনো রাজা বাদশাহ মন্ত্রী মিনিস্টার দেখাতে পারবেন না যিনি ইনকাম না করে খরচ করেছেন। তার কাছে রাজভাণ্ডারে থাকতে হবে অথবা জনগণের কাছ থেকে কর আদায় করতে হবে। আমরা এই দেশে এখন এই যে কর ব্যবস্থা, সেই কর ব্যবস্থাতে সামনে যে সকল সিদ্ধান্তের কথা শুনতে পাচ্ছি, এনবিআর থেকে যে সকল কথাবার্তা বলা হচ্ছে করের পরিধি বাড়ানোর ব্যাপারে, এটা এই দুর্বল সরকার, এই মুহূর্তে দুর্বল সরকার, তার যতটুকু অস্তিত্ব আছে সেই অস্তিত্বটাকে এই জাতীয় রাজস্ব বোর্ড আবার বিপদে ফেলে দেবে। তার সঙ্গে যে ঘুষখোর কর্মকর্তা রয়েছে, দুর্নীতিবাজ কর্মকর্তা রয়েছে, কোর্ট কাছারি রয়েছে, বিচারালয় রয়েছে, সবার সঙ্গে যে অ্যাডাপশন অ্যান্ড কোঅপারেশন, এটা এই সরকারের জন্য এক মুহূর্তের জন্য এটা এখনো পজিটিভ হয়নি। ফলে আপনি কি টের পাচ্ছেন যে একটা অশরীর সংকেত, একটা ঝড়ের পূর্বাভাস, একটা ফিসফাস, কিংবা একটা অশান্তি, কিংবা একটা অস্থিরতা চারিদিক থেকে দেহে আসছে, অনেকটা কালবৈশাখীর মতো অথবা মরুঝড়ের মতো। মহান আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।